এটা কেটে দিব। লাইভ হয়ে গেছে, তাহলে আমি এখন যদি আপনাদের ফেসবুকে লাইভ দেখতে চাই, তাহলে আমি এখন আমি কি অন করব? এই এইটা আমার লাইভের স্ক্রিন না, এখন দেখা যাচ্ছে এটুকু। এখন আমি এই গেলাম। এখন আপনার ফেসবুক থেকে দেখাচ্ছি যে আমি এই যে পাইছি সেমিস্টার ওয়ান। এখানে সাবজেক্টের নামটা লেখা হবে আসলে, ওখানে আমার ওইটা হিডেন থাকতেছে। তাহলে আমার এখানেও ওই সাবজেক্টের নাম লিখতে হবে, সাবজেক্ট নাম ডিউয়েল লিখতে হবে। এখন তো লেখার সুযোগ নেই আছে। আপনি যখন পোস্ট করবেন, ভিডিও শেষ করবেন, হ্যাঁ, তখন আসবে যে এডিট পোস্ট, এডিট পোস্ট করে তখন ওখানে সাবজেক্ট দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস করবার জানতে আমি ঠিক আছে। এখন আপনি থেকে ভিউ করবেন, আপনার বড় করে কি জিনিস ভিউ করবো ওখানে? ও এটা তো ইয়ে ওই যেমন আমার ছাত্র সাথে আসে পারবে, বুঝবো কেমন তা কি বুঝতে পারবো? শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? কথা শুনতে পাচ্ছ কিনা? শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর ৫ম ক্লাসে। সবাই খাতা কলম নিয়ে বসবে, নিজের মাইক মিউট করবে। আমি যখন প্রশ্ন করব তখন তার উত্তর দিবে, তখন আনমিউট করে নেবেন। তোমাদের কথা যেন ইকো না হয়, শুনতে যেন ডিস্টার্ব না হয়। আমি হেডফোন নিয়ে আসিনি, ফলে কথা শুনতে অস্পষ্ট হতে পারে, অসুবিধা হতে পারে। সুতরাং তোমরা মিউট করে নিও। তাহলে আমি ক্লাস শুরু করতে চাচ্ছি। তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা পড়ব কম্পোনেন্টস অফ কস্ট, চ্যাপ্টার 4। 3 নম্বর চ্যাপ্টারের কিছু থাকবে, সেটা আমি বলে দেব। কম্পোনেন্টস অফ কস্ট মানে ব্যয়ের উপাংশ। আমরা এর আগের ক্লাসে এলিমেন্টস অফ কস্ট করেছিলাম, ব্যয়ের উপাদান করেছিলাম। আজকে তার পরের টপিক কম্পোনেন্টস অফ কস্ট, ব্যয়ের উপাংশ। এর সাথে থাকবে প্রসিডিওর অফ কস্টিং, কস্টিংয়ের প্রসিডিওর, কীভাবে কস্টিং করা হয়, ব্যয় হিসাবের পদ্ধতি। প্রসিডিওর অফ কস্টিং অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়ালের কস্টিং কীভাবে করা হয়, এইটা কিন্তু চ্যাপ্টার 3-র অংশ। এই কম্পোনেন্টস অফ কস্টের মধ্যে কিছু রিলেটেড থাকায় আমি এখানে নিয়ে এসেছি। এরপরে মেথডস অফ কস্টিং। আচ্ছা, কয়েকজন জয়েন হতে চাচ্ছে, অটো কি জয়েন হতে পারছে না? তাহলে এখন কি করবো? মিটে ঢুকবো। হ্যাঁ, মাত্র 15 জন। এই 15 জন দিকে ক্লাস করা যায়। আচ্ছা আচ্ছা, 26 জন হয়েছে।
সামটা হলে ওটা ওটা এলেন। আচ্ছা, তাহলে এখন আবার প্রেজেন্টেশনে যাব না? আজকের পাঠ্য লেসন ডিক্লারেশন চ্যাপ্টার 4 কম্পোনেন্টস অফ কস্ট। আমি রিপিট করছি, কম্পোনেন্ট অফ কস্ট অ্যান্ড প্রসিডিউর অফ কস্টিং অফ ম্যাটেরিয়াল, চ্যাপ্টার 3 অংশ এটুকু। উপরের অংশটা চ্যাপ্টার 4 এর মেথডস অফ কস্টিং, এটাও চ্যাপ্টার 2, এটা চ্যাপ্টার 2 এর অংশ। At the end of this lesson, students can, আজকে ক্লাসের পরে তোমরা যা পারবা বা শিখতে পারবা, যা বুঝতে পারবা, তা হচ্ছে এক্সপ্লেইন কম্পোনেন্টস অফ কস্ট। কস্টের উপাংশগুলো ব্যাখ্যা করতে পারবে। ভালো করে খেয়াল করবে কস্টের উপাংশগুলো কি কি এর উপাংশ রয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করবে, শুনবে, বুঝবে, লিখে রাখবে, এবং তাহলে তুমি কিন্তু ব্যাখ্যা করতে পারবে। এই ব্যাখ্যা তোমার করার জন্য ক্লাস ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। ডিসক্রাইব ডিফারেন্ট কম্পোনেন্টস অফ কস্ট, বিভিন্ন উপাংশগুলোকে ব্যাখ্যা করতে পারবে। ডিসক্রাইব দি স্টেপস ফর ক্যালকুলেটিং সেলিং প্রাইস, বিক্রয় মূল্য নির্ধারণের ধাপগুলো ব্যাখ্যা করতে পারবে। এক্সপ্লেইন দি প্রসিডিউর অফ কস্টিং অফ ম্যাটেরিয়াল, কিভাবে ম্যাটেরিয়ালের কস্টিং করা হয় সেই পদ্ধতিগুলো, সেই ধাপগুলো জানতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। এক্সপ্লেইন মেথডস অফ কস্টিং, কস্টিংয়ের পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে পারবে। একটা হচ্ছে মেথডস হিসেবে বলা হয়েছে, আর একটা হচ্ছে প্রসিডিওর। প্রসিডিওর হচ্ছে তোমার একটা কোন উপায়গুলো, আর মেথড হচ্ছে পদ্ধতি। এটা আমরা ব্যাখ্যার সময় দেখতে পাবো। প্রথমেই যাই কম্পোনেন্টস অফ কস্ট, ব্যয়ের উপাংশগুলো কি সেটা আমরা দেখি। ব্যয়ের উপাংশ 4টা, খেয়াল লক্ষ্য করো, ব্যয়ের উপাংশ 4টা। আমরা ব্যয়ের উপাদান আগের ক্লাসে শিখেছিলাম 3টা, কি? ম্যাটেরিয়াল, লেবার এবং এক্সপেন্সেস। এদেরকে আবার ভাগ করেছিলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এগুলো ছিল এলিমেন্টস অফ কস্ট, মানে ব্যয়ের উপাদান। এখন যা পড়ব সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ কস্ট। কম্পোনেন্ট মানে উপাংশ, ব্যয়ের উপাংশ। ব্যয়ের উপাংশ কয়টা? 4টা। কি? 1 নম্বর হচ্ছে প্রাইম কস্ট, এটাকে ডাইরেক্ট কস্ট বলে। ব্যয়ের যে উপাদান শিখেছিলাম সেখানে ডাইরেক্ট যে কস্টগুলো ছিল, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস, এই ডাইরেক্ট কস্টগুলো, এই যে 3টা ডাইরেক্ট কস্টের কথা বললাম, এদের একত্রে বলে প্রাইম কস্ট। অর্থাৎ প্রাইম কস্ট বলে, ডাইরেক্ট কস্ট বলে। সাধারণত আমরা এটাকে প্রাইম কস্ট হিসেবে জানবো এবং ব্যবহার করব, কিন্তু আমাদের জানা থাকতে হবে যাহাই প্রাইম কস্ট তাহাই ডাইরেক্ট কস্ট। তোমার প্রশ্ন ডাইরেক্ট কস্ট হিসেবে থাকতে পারে, প্রাইম কস্ট হিসেবে থাকতে পারে, তবে বেশি প্রচলিত হচ্ছে প্রাইম কস্ট হিসেবে। 2 নম্বর ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। 2 নম্বর উপাংশ হচ্ছে ফ্যাক্টরি কস্ট, এটাকে ওয়ার্কস কস্ট বলে। 3 নম্বর হচ্ছে অফিস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট। 3 নম্বরটার নাম 3টা হতে পারে। অফিস কস্ট হতে পারে, কখনো বলা হয়, কখনো ম্যানুফ্যাকচারিং কস্ট বলা হয়, কখনো প্রোডাকশন কস্ট বলা হয়। অর্থাৎ এটার নাম 3টে। উপাংশ 3 নম্বর যে উপাংশ সেটা আমরা সাধারণত অফিস কস্ট হিসেবে বলি, তবে ম্যানুফ্যাকচারিং কস্ট ওটাকে বলা যায়, প্রোডাকশন কস্ট বলা যায়। অর্থাৎ যাহাই ম্যানুফ্যাকচারিং কস্ট তাহাই প্রোডাকশন কস্ট তাহাই অফিস কস্ট। এটা হচ্ছে 3 নম্বর কম্পোনেন্টস। 4 নম্বর কম্পোনেন্ট হচ্ছে টোটাল কস্ট। অর্থাৎ উপরে যে কস্টগুলো রয়েছে সব কস্ট যোগ করার পর যা পাবো সেটাকে বলে টোটাল কস্ট। এই 4টা হচ্ছে কম্পোনেন্টস অফ কস্ট, অর্থাৎ ব্যয়ের উপাংশ। বোঝা গেল? বুঝতে পেরেছো কিনা একটু বলার জন্য।
তাহলে ব্যয়ের উপাংশ কটা? চারটা। কি কি? প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, অফিস কস্ট এবং টোটাল কস্ট। বুঝতে পারছি সবাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ওই কস্টগুলোই একটু ব্যাখ্যা দিই আলাদা আলাদা ভাবে। উপাংশগুলো। প্রাইম কস্ট। প্রাইম কস্ট কি কি নিয়ে হয়? প্রাইম কস্টের অপর নাম বলছিলাম ডাইরেক্ট কস্ট। তার মানে হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস ডাইরেক্ট লেবার কস্ট প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। এই তিনটা ডাইরেক্ট যে কস্ট, এগুলো যোগ করলে যা পাওয়া যায় তাকে বলে প্রাইম কস্ট। যেহেতু ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট এক্সপেন্সেস সবগুলোই ডাইরেক্ট কস্ট, এ কারণে এই প্রাইম কস্টকে ডাইরেক্ট কস্টও বলে। বুঝতে পেরেছি? যাহাই প্রাইম কস্ট তাহাই ডাইরেক্ট কস্ট। প্রাইম কস্ট কিসের সমন্বয়? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট ম্যাটেরিয়াল মানেটা কি? আমরা যখন কোনো প্রোডাক্ট উৎপাদন করি, যেমন মেশিন শপে তুমি সাপোজ উৎপাদন করতে যাচ্ছ একটা তোমার সেন্টার পাঞ্চ, তুমি মনে করো উৎপাদন করবা। সেন্টার পাঞ্চ উৎপাদন করতে গিয়ে তোমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসাবে কি লাগবে? মাইল্ড স্টিলের রড, আমরা রড ব্যবহার করি। ওই রডটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ওটার যে কস্ট সেটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট, যিনি মেশিনিস্ট, যিনি মেশিনটা চালাবেন, লেদ মেশিন যিনি চালাচ্ছেন, তার যে একটা ব্যয় আছে, তার যে একটা খরচ আছে, তার যে মজুরি আছে, ওইটাকে বলে ডাইরেক্ট লেবার কস্ট। এবং ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্সেস কি? তোমার এই যে তোমার সেন্টার পাঞ্চটার কথা বললাম, এটার যে ডিজাইন করতে হয়েছে, সে ডিজাইনারকে যে খরচ দেওয়া হয়, যে তোমার সম্মানী দেওয়া হয়, সেই খরচটাকে বলে ডাইরেক্ট এক্সপেন্সেস। অর্থাৎ একটা জব উৎপাদন করার জন্য প্রত্যক্ষ যে খরচগুলো, সেই খরচগুলোকে একত্রে বলে প্রাইম কস্ট অথবা ডাইরেক্ট কস্ট। বুঝতে পেরেছি? কথা বলো একজনে। আচ্ছা আচ্ছা, তোমরা কিন্তু হাজিরা দিবা। যারা গুগল মিটে আছে তাদের হাজিরা অটোমেটিক হয়ে যাবে, আর যারা লাইভে আছো তারা কমেন্টস বক্সে হাজিরা দিবা। গুগল মিট থেকে এবং লাইভ ফেসবুক লাইভ থেকে দুটা স্থান থেকেই তোমাদের হাজিরা সংগ্রহ করা হবে, এবং এই হাজিরা কিন্তু তোমাদের মূল্যায়ন হবে। তাহলে ডিফারেন্ট কম্পোনেন্টস অফ কস্টের মধ্যে একটা পাইলাম প্রাইম কস্ট। কম্পোনেন্টস কটা? চারটা, তার মধ্যে একটা পেলাম প্রাইম কস্ট। প্রাইম কস্ট কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার আসি দ্বিতীয়টা ফ্যাক্টরি কস্ট। দ্বিতীয় উপাংশ হচ্ছে ফ্যাক্টরি কস্ট। এটা কি? এটা হচ্ছে উপরে যে প্রাইম কস্ট পেয়েছি, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট এক্সপেন্সেস মিলে যে কস্ট হয়েছে, যেটাকে আমরা প্রাইম কস্ট বলেছি বা ডাইরেক্ট কস্ট বলি, এই প্রাইম কস্টের সাথে যখন ফ্যাক্টরি এক্সপেন্সেস যুক্ত করা হয় তখন তাকে বলে ফ্যাক্টরি কস্ট। অর্থাৎ ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার জন্য প্রাইম কস্ট লাগবে, আর ফ্যাক্টরির মধ্যে যে ব্যয়গুলো আছে, অন্যান্য ব্যয়, যেমন মেশিনের ডেপ্রিসিয়েশন, হেল্পারের মজুরি। কাজ তো তোমার শুধু ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়েই তো একটা জব তৈরি হয় না, তোমার শুধু ডাইরেক্ট লেবার দিয়ে জব তৈরি হয় না। লেবারের সাথে দেখা যাচ্ছে যে যিনি মেশিনিস্ট, তার কাছে অর্থাৎ মূল মিস্ত্রি বা যিনি মেশিন অপারেটর, তার একজন হেল্পার থাকে। সে হেল্পারের বেতন, সেটা হচ্ছে ফ্যাক্টরির এক্সপেন্সেসের মধ্যে পড়বে। তোমার বিদ্যুৎ বিল, সেটা ফ্যাক্টরি এক্সপেন্সেসের মধ্যে পড়বে। যে মেশিন আমরা ব্যবহার করছি সেটা ফ্যাক্টরি এক্সপেন্সেসের মধ্যে পড়বে। তোমার যে ফ্যাক্টরি বিল্ডিং ব্যবহার করছি, সেই বিল্ডিংয়ের যে খরচ আছে, যে ভাড়া আছে, সেটা ফ্যাক্টরি এক্সপেন্সেসের মধ্যে পড়বে। তোমার সুপারভাইজারের বেতন, সেটা ফ্যাক্টরি এক্সপেন্সেসের মধ্যে পড়বে। তোমার তোমার আরও যদি আমরা বলি, তোমার ফ্যাক্টরিতে যে ইনডাইরেক্ট যে ম্যাটেরিয়ালসগুলো লাগছে, যেমন তোমার কুল্যান্ট, গ্রিস, লুব্রিক্যান্টস, এগুলোর খরচ, এগুলো হচ্ছে ফ্যাক্টরি এক্সপেন্সেসের মধ্যে। প্রাইম কস্টের সাথে এই ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ করার পরে আমরা পাবো ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্ট মানে ফ্যাক্টরির গেট পর্যন্ত আসতে একটা জব তৈরি হয়ে যে ব্যয়টা হয়, সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট। এই জন্যই নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরিতে এই ব্যয়টা হলো। এরপরে তৃতীয় কম্পোনেন্ট হচ্ছে অফিস কস্ট। অফিস কস্ট হচ্ছে কি? ফ্যাক্টরিতে তৈরি হলো, কিন্তু এটা তো তোমার অফিসের মাধ্যমে, তোমার প্রশাসনের মাধ্যমে এটাকে পরিচালনা করতে হবে ফ্যাক্টরিকে। সেই পরিচালনার যে ব্যয়, সেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, অর্থাৎ প্রশাসনিক ব্যয়।
ফ্যাক্টরি কস্টের সাথে প্রশাসনিক ব্যয় আমরা যোগ করব। প্রশাসনিক ব্যয়গুলো কি? যেমন ধরো একটা অফিস রয়েছে ফ্যাক্টরির বাইরে, অর্থাৎ ওটা পরিচালনার জন্য, সেখানে তোমার ম্যানেজিং ডাইরেক্টর বসেন, সেখানে সেই অফিসে চিঠিপত্র চালাতে পত্র যোগাযোগ করা হয়, সেই মনিহারি স্টেশনারি দ্রব্যের খরচ আছে, কম্পিউটারের খরচ আছে, সেখানে বিদ্যুৎ বিল রয়েছে, অফিস বিল্ডিংয়ের ভাড়া রয়েছে, তোমার যোগাযোগের যে টেলিফোন বিল রয়েছে ইত্যাদি। অফিস পরিচালনার জন্য যে খরচ বা প্রশাসন পরিচালনার জন্য যে খরচ তাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। তো ফ্যাক্টরি কস্টের সাথে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ হয়, সেইটা হচ্ছে গিয়ে অফিস কস্ট। এই অফিস কস্টটাই আসলে তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট, অর্থাৎ একটা জব উৎপাদন করতে খরচ হয় যেটা, সেটাই অফিস কস্ট। সেই একটা জব উৎপাদন করতে তাহলে কী কী খরচ হয়? প্রাইম কস্ট লাগে, এবং তার সাথে ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ হয়, তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ হয়, তারপরে গিয়ে প্রোডাকশন কস্টটা পাওয়া যায়। সবাই বুঝতে পারছি? জি স্যার। এরপরেরটা হচ্ছে টোটাল কস্ট। আমরা প্রোডাকশন কস্ট পেয়েছি কিন্তু টোটাল কস্ট পাই নাই। টোটাল কস্ট কি? এই যে অফিস কস্ট, অফিস কস্ট মানে প্রোডাকশন কস্ট, সেই অফিস কস্টের সাথে এখন সেলিং এক্সপেন্সেস এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস যোগ করব। অর্থাৎ একটা দ্রব্য বিক্রয় করার জন্য ব্যয় আছে, কিভাবে ব্যয় আছে? তোমার সেলস, তোমার শোরুম দরকার হতে পারে, তোমার তোমার সেলস ম্যানের প্রয়োজন হবে ইত্যাদি। সেই শোরুমের ভাড়া, শোরুমের ইলেকট্রিক বিল, শোরুমের ডেকোরেশন, এগুলোর যে খরচ, সে খরচগুলো তোমার থাকবে, সেটা হচ্ছে সেলিং এক্সপেন্সেস। আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কি? তোমার উৎপাদিত পণ্যকে, প্রোডাক্টটিকে এক স্থান থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য, বরিশালে উৎপাদন হলো, পাঠাবা রংপুর, তাহলে ডিস্ট্রিবিউশন করতে হবে না, সেখানে একজন ডিস্ট্রিবিউটর থাকবে, ডিস্ট্রিবিউটরের কমিশন থাকবে, তোমার ডিস্ট্রিবিউশনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য প্যাকিং করতে হবে, তোমার 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 যাকে বলে প্যাকেজিং, তারপরে অ্যাডভার্টাইজ থাকবে, অ্যাডভার্টাইজ সেলিংয়ের মধ্যে। তো এই সকল যে খরচ, এই সব খরচগুলো যখন যোগ হবে অফিস কস্টের সাথে, তখন সেটা হচ্ছে টোটাল কস্ট। এবারে আমরা একটা দ্রব্যের টোটাল কস্ট পেয়ে গেলাম। প্রথম পেলাম প্রাইম কস্ট, তার সাথে ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ করে পেলাম ফ্যাক্টরি কস্ট, অফিস কস্টের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ করে পেলাম অফিস কস্ট, অফিস কস্টের সাথে সেলিং এক্সপেন্সেস এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস যোগ করে পেলাম টোটাল কস্ট। বুঝতে পেরেছি? এবারে একটা দ্রব্যের কিন্তু কি খরচ হলো, একটা প্রোডাক্ট উৎপন্ন করতে, একেবারে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছতে কত খরচ হলো সেটা পেলাম, সেটাকে বলে টোটাল কস্ট। ঠিক আছে? বুঝতে পারছি? একজনের কথা বলো। আচ্ছা, তাহলে আমরা এখন তো আমরা উৎপাদন করলাম, কেবল উৎপাদন মূল্য কত হলো, মানে টোটাল কস্ট, একটা দ্রব্য উৎপাদন করে তোমার একেবারে শোরুম পর্যন্ত যেতে কত খরচ হলো সেটা পেলাম। তাহলে এখন বিক্রয় মূল্যটা কি হবে? বিক্রয় মূল্যটা এখন এই যে টোটাল কস্ট, এর সাথে লাভ যোগ করলেই তোমার বিক্রয় মূল্য পাওয়া যাবে, তাই না? কি করতে হবে? এর সাথে এখন প্রফিট যোগ করতে হবে। আর যদি তোমার খরচ বেশি হয়ে যায় তাহলে তোমার লস, এটা মাইনাস করতে হবে, তাহলে সেটা বিক্রয় মূল্য পাবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন এটা স্টেপস ফর ক্যালকুলেটিং সেলিং প্রাইস, বিক্রয় মূল্য নির্ধারণের বা নির্ণয়ের ধাপগুলো কি, এই ব্লক ডায়াগ্রামের সাথে দেখাবো। পরীক্ষায় থাকতে পারে তোমার বিক্রয় মূল্য নির্ধারণের ধাপগুলো ব্লক ডায়াগ্রামের সাথে দেখাও, অথবা ব্যাখ্যা করো, তাও থাকতে পারে। ব্যাখ্যা করলে ব্লক ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করবা, আর শুধু ব্লক ডায়াগ্রামের সাথে দেখা যদি বলে তাহলে তোমার ব্লক ডায়াগ্রামটা দিলেই হবে। অর্থাৎ তোমার যাহাই চাক না কেন তোমার ব্লক ডায়াগ্রাম দিতেই হবে। তাহলে দেখি আমরা স্টেপসগুলো কি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস, এই 3 ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করলে কি পাওয়া যায়? প্রাইম কস্ট পাওয়া যায়। বুঝলাম? যেটা আমরা ইতিপূর্বে পড়লাম সেটাই কিন্তু এই ব্লক ডায়াগ্রামে আসছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস, এই 3টা যোগ করলে পাবো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে তোমার ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ করব, যোগ করলে পাবো ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্টের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যোগ করলে পাবো আমরা অফিস কস্ট। অফিস কস্ট বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। এই অফিস কস্ট বা প্রোডাকশন কস্টের সাথে আমরা যোগ করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, বিক্রয়ের জন্য এবং ডিস্ট্রিবিউশনের জন্য যে খরচ হবে
সেই খরচগুলো যোগ করব, যোগ করলে পর পেয়ে যাব আমরা টোটাল কস্ট। এই আমরা টোটাল কস্ট পেয়েছি। এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট অর লস এটা যোগ করব, প্রফিট যোগ করব, লস হলে মাইনাস করব, তাহলে পাবো সেলিং প্রাইস। আমরা সেলিং প্রাইস পেলাম। বুঝতে পেরেছি কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করলাম? বিক্রয় মূল্য নির্ধারণের ধাপগুলো আমরা বুঝতে পারলাম কিনা? আচ্ছা আচ্ছা, যারা ফেসবুক লাইভে আছো তারা এখনো কিন্তু তোমার কমেন্টসে তোমার রোল নাম্বার বা হাজিরা দাওনি, এটা দাও। এবার প্রসিডিউর অফ কস্টিং। প্রসিডিউর অফ কস্টিং হচ্ছে মানেটা কি? এক্সটার্নাল এক্সপেন্ডিচার ইনকার্ড ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস আর কালেক্টেড বাই দি কস্টিং ডিপার্টমেন্ট। অর্থাৎ মানে হচ্ছে তোমার বিভিন্ন ডিপার্টমেন্টে খরচ হয়, প্রকৃত খরচ হয়। এই প্রকৃত খরচগুলো কস্টিং ডিপার্টমেন্ট সংগ্রহ করবে, সংগ্রহ করে তোমার তোমার টোটাল কস্টটা কীভাবে হবে সেটা নির্ণয় করবে। সেটাই হচ্ছে প্রসিডিওর। অর্থাৎ তোমার বিভিন্ন ডিপার্টমেন্টের যে প্রকৃত খরচটা হয়েছে সেটা সংগ্রহ করে যোগ করাই হচ্ছে তোমার কস্টিং প্রসিডিওর। তো তোমার এই কস্টিং প্রসিডিওরে অর্থাৎ এই কস্ট টোটাল কস্টটা বের করার জন্য আমাদের খরচগুলোকে কয়েকটা হেডে ভাগ করতে পারি। সেই হেডগুলো কি? ওই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস, ফ্যাক্টরি ওভারহেডস, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডস এবং ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলিং ওভারহেডস। তোমার এই যে খরচগুলো হলো বিভিন্ন সেকশানে, সেই সেকশানের খরচগুলোকে আমরা এই 6টা হেডে ভাগ করতে পারি। এই 6টা হেড অর্থাৎ এই 6 প্রকার খরচ আমরা সংগ্রহ করব, সংগ্রহ করে যোগ করলেই টোটাল কস্ট পাবো। এটাই প্রসিডিউর অফ কস্টিং। এখন এই প্রসিডিউর অফ কস্টিং এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পোস্ট কস্টিং, আর একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস কস্টিং। পোস্ট কস্টিং জিনিসটা কি? আফটার ম্যানুফ্যাকচারিং ইজ ডান, মানে পোস্ট কস্টিংটা হবে তোমার উৎপাদন শেষ হয়ে যাবে, তারপরে পোস্ট কস্টিংটা হবে। পোস্ট কস্টিং মানে তোমার উৎপাদনের শেষে যে ব্যয় নির্ণয় করা হয় তাকে বলে পোস্ট কস্টিং। অনেক ফ্যাক্টরিতেই অনেক ক্ষেত্রেই তোমার উৎপাদন হয়ে যাওয়ার পরে খরচ কত হলো সেটা হিসাব করা হয়। এটার একটা অসুবিধা আছে, এটায় তোমার ইন দিস প্রসেস কন্ট্রোল অফ কস্ট ইজ নট পসিবল, মানে কস্ট কন্ট্রোল পসিবল না, সম্ভব নয়। কারণ আমরা তো উৎপাদনের পরে তোমার খরচ হিসাবটা করেছি, ফলে কোথাও খরচ বেশি হয়ে গেল কিনা, এস্টিমেটেড কস্টের চেয়ে বেশি হয়ে গেল কিনা সেইটা আমরা নিয়ন্ত্রণ করার সুবিধা পাই না এই পোস্ট কস্টিংয়ে। কিন্তু তোমার পোস্ট কস্টিংয়ের পদ্ধতি আমরা প্রয়োগ করে থাকি, অনেক ক্ষেত্রেই পোস্ট কস্টিং করে থাকি, সব জায়গায় কন্টিনিউয়াস কস্টিং করি না, পোস্ট কস্টিং করে থাকি। পোস্ট কস্টিং হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের পরে এটা সম্পন্ন করা হয়। আর তোমার এই পদ্ধতির অসুবিধা হচ্ছে তোমার কস্ট কন্ট্রোল করা যায় না। দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াস কস্টিং, অর্থাৎ তোমার ধারাবাহিক ব্যয় হিসাব বা চলমান ব্যয় হিসাব। কন্টিনিউয়াস তার মানে হচ্ছে উৎপাদনও চলবে, ব্যয় হিসাব করাও চলবে। উৎপাদনের সাথে সাথে ব্যয় কত হচ্ছে সেটা আমরা হিসাব করতে থাকবো, কোথায় কত ব্যয় হচ্ছে ওইটা আমরা ক্যালকুলেশন করতে থাকবো। ক্যালকুলেশন করলে কি হবে? এখানে দেখো বলা আছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড কস্টিং প্রসেস ইজ গোয়িং অন সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াস মানে যুগপৎভাবে, এই জন্য এটা এখানে প্রধান শব্দটি হচ্ছে সাইমালটেনিয়াসলি, যুগপৎভাবে উৎপাদন এবং কস্টিংটা চলবে। ফলে তোমার ভুলভ্রান্তি কোথাও হলে সেটা ধরা পড়ে, রংস আর ডিটেক্টেড ইমিডিয়েটলি, সাথে সাথেই বা তাড়াতাড়ি তোমার ভুলভ্রান্তি ধরা পড়ে। কোথায় বেশি খরচ হয়ে গেল, কারণ এস্টিমেট করা আছে আগে, এস্টিমেটের সাথে যখন মিলাবো তখন দেখা যাচ্ছে যে তোমার ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে। ভুলভ্রান্তিগুলো ধরা পড়লে তোমার কস্ট কন্ট্রোল এবং কারেকশন এটা সম্ভব হয়। এই জন্য কন্টিনিউয়াস কস্টিংটা তোমার বেশি উপযোগী, বেশি ভালো। তো সব ক্ষেত্রে কন্টিনিউয়াস কস্ট করা হয় না, বৃহৎ ক্ষেত্রে বড় প্রোডাকশনের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কন্টিনিউয়াস কস্টিং করা হয়, আর পোস্ট কস্টিং অন্যান্য ক্ষেত্রে করা হয়। এটা হচ্ছে প্রসিডিউর অফ কস্টিং। বুঝলাম? পোস্ট কস্টিং এবং কন্টিনিউয়াস কস্টিং কি পরীক্ষায় থাকতে পারে। পোস্ট কস্টিং কাকে বলে বা বলতে কি বোঝায়, কন্টিনিউয়াস কস্টিং বলতে কি বোঝায়, এটা থাকতে পারে। এবারে মেথডস অফ কস্টিং, এই যে দুইটা প্রসিডিউর পাইলাম, পোস্ট এবং কন্টিনিউয়াস,
এই দুটো পদ্ধতির মধ্য দিয়েই তোমার কস্টিং মেথড মানে তোমার অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ আমরা কিভাবে বের করবো সেটা পোস্ট কস্টিং তোমার কস্টিং হতে পারে, আর তোমার কন্টিনিউয়াস কস্টিং হতে পারে, যেমন মাল্টিপল কস্টিং, জব কস্টিং, ডিপার্টমেন্টাল কস্টিং, ইউনিট কস্টিং, প্রসেস কস্টিং, অপারেটিং কস্টিং। এই 6 ভাবে ব্যয় আসলে তোমার ব্যয় হিসাব করা হয়। মাল্টিপল কস্টিং, জব কস্টিং, এই মাল্টিপল কস্টিংটা তোমার পোস্ট কস্টিং পদ্ধতিতে হতে পারে, প্রসিডিউরে হতে পারে, আবার কন্টিনিউয়াস প্রসিডিউরে হতে পারে। এই জব কস্টিং এটাও তোমার পোস্ট কস্টিং প্রসিডিউরে হতে পারে, আর তোমার কন্টিনিউয়াস কস্টিং প্রসিডিউরে হতে পারে। ব্যাপারটা হলো এরকম। তবে মাল্টিপল কস্টিংটা কি এখন এটা একটু বুঝি। কম্পিউটার, সাইকেল, ফার্নিচার, মনে করে একটা বড় কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানিজ, তারা কম্পিউটার তৈরিও করে, সাইকেল তৈরিও করে, ফার্নিচার তৈরিও করে। তাহলে কম্পিউটার তৈরির সাথে সাইকেল তৈরির কোনো সম্পর্ক নাই এই ব্যয়ের, ফার্নিচার তৈরিরও কোনো সম্পর্ক নাই। ফলে কম্পিউটার তৈরির জন্য আলাদাভাবে তোমার কস্টিং করতে হবে, সাইকেল তৈরির জন্য আলাদা করতে হবে, ফার্নিচারের জন্য আলাদা করতে হবে। এই যখন এইরকম আলাদা আলাদাভাবে কস্টিং করা হয় তাকে বলে মাল্টিপল কস্টিং। বুঝতে পেরেছো? এই মাল্টিপল কস্টিং কিন্তু তোমার ওই প্রসিডিওর যে দুটো বলেছি, তোমার পোস্ট কস্টিং এবং কন্টিনিউয়াস কস্টিং, এর যে কোনো একটা পদ্ধতি এখানে উপযোগিতা অনুযায়ী ব্যবহার করতে পারে সেই প্রতিষ্ঠান, প্রয়োজন মতো যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা প্রয়োগ করবে। তোমার সেটা তোমার জবের আকার আকৃতি, মালামালের কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি, এর উপর ডিপেন্ড করে তোমার এই পোস্ট কস্টিং অথবা কন্টিনিউয়াস কস্টিং তোমার নির্বাচন করা হয়। এবারে জব কস্টিং, জব কস্টিংটা কি? যেমন বিল, হ্যাঁ বলো। অনেকেই মনে রিকোয়েস্ট দিয়ে রাখছে, দেখেন তো। আমি তো অটো অ্যাডমিন দিলাম, সেটা তো হচ্ছে না। এই জিনিসটা আমি এখান থেকে বেরিয়ে গেলে তো বিপদে পড়ে যাবো, বুঝতে পারছো? তো যাক গিয়ে আমি চেষ্টা করছি, মিটে যাই। তো এরকম তো কিছু দেখছি না, রিকোয়েস্ট আমি খুঁজে পাচ্ছি না। মিটেই তো আসলাম। না, এরকম কোনো নাই, অপেক্ষায় নাই। আমি তো মিটে আসছি ফিরে। ও এই আসছে এখন, দেখি। হ্যাঁ, বেশ কয়েকজন আছে। এডমিট অল হয়ে গেল। বাড়লো কোথায়? বাড়লো তো মাত্র, এখন হলো 27। স্যার বাড়ছে, আগে 18 ছিল, এখন 22 হয়েছে। এখন 27 হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবার প্রেজেন্টেশনে যাই। তাহলে এটা কি দেখা যাচ্ছে আমার প্রেজেন্টেশনটা পেজটা কি আসছে? আসলে আমি দেখছি না কেন আমার কম্পিউটারে, আমার মোবাইলে লেখা হবে না। আচ্ছা, তাহলে আমি মেথডস অফ কস্টিংটা আমরা দেখছি। মাল্টিপল কস্টিং, জব কস্টিং, এটা বলছি এইখানে আমরা ছিলাম। জব কস্টিং কি? জব কস্টিং হচ্ছে একটা ব্যাচে কিছু বা একটা জব, যেমন বিল্ডার্সটা কি করে, একটা বিল্ডিং তৈরি করবে, এর জন্য যে খরচ, সে ওই একটা বিল্ডিং এর খরচটা সে তোমার নির্ণয় করবে। এইটা হচ্ছে জব কস্টিং, মানে একটা কাজ, যে কোনো একটা জব দেওয়া হলো। কন্ট্রাক্টরস, অর্থাৎ কন্ট্রাক্টররা ওই একটা কাজ করছে সেই কাজটার ব্যয় নির্ধারণ করবে। এই জাতীয় খরচ যে ব্যয় যে হিসাব করে তাকে বলে জব কস্টিং। ডিপার্টমেন্টাল কস্টিং হচ্ছে তোমার এমন অনেক প্রতিষ্ঠান আছে, যেমন স্টিল মিল, স্টিল মিলের মধ্যে দেখো ব্লাস্ট ফার্নেস আছে, ওপেন হার্ট ফার্নেস আছে, রোলিং মিল আছে, জিনিসগুলো প্রায় সেম ক্যাটাগরি। তবে ব্লাস্ট ফার্নেস আমাদের দেশে নাই, যেখানে আছে সেই দেশে কথা বলা হচ্ছে। স্টিল মিলের মধ্যে ব্লাস্ট ফার্নেস থাকতে পারে, থাকবে, বা আমাদের দেশে ব্লাস্ট ফার্নেস নেই, আমাদের দেশে
ওপেন হার্ট ফার্নেস, রোলিং মিল এগুলো আছে। তো এখন এই 3টা সেকশন রয়েছে স্টিল মিলে। এই 3টা সেকশনের খরচ প্রায় নির্ণয়ের পদ্ধতি প্রায় সেম। সেই জন্য বলে এটাকে ডিপার্টমেন্টাল কস্টিং। ব্লাস্ট ফার্নেসের ওই ডিপার্টমেন্ট খরচ করবে, খরচটা হিসাব করবে। ওপেন হার্ট ফার্নেস তারা খরচ হিসাব করবে আলাদাভাবে, রোলিং মিল আলাদাভাবে খরচ করবে, ব্যয় হিসাব করবে। তারপরে ওই স্টিল মিলের টোটাল ব্যয়টা কত, কস্টিংটা বেরিয়ে আসবে। এটাকে বলে ডিপার্টমেন্টাল কস্টিং। অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ যখন তোমার ব্যয় নির্ধারণ করা হয় বা ব্যয় ক্যালকুলেশন করা হয় বা ব্যয় নির্ণয় করা হয়, সেটাকে বলে ডিপার্টমেন্টাল কস্টিং। এর পরেরটা হচ্ছে তোমার ইউনিট কস্টিং। ইউনিট কস্টিং মানে যেমন ব্রিক ফিল্ডের কথা ভাবো। ব্রিক ফিল্ডে যে ইট উৎপন্ন হয়, সেখানে ইটের প্রতি খরচ কত হলো সেইটা হিসাব করা হয়। 1000-এর দাম কত, আমরা 1000 ইট কিনি 20,000 টাকায়, মানে একটা ইট 20 টাকা করে। ব্যাপারটা হলো এরকম ইউনিট কস্টিং, যেখানে তোমার কস্টিংটা ইউনিট হিসেবে ক্যালকুলেট করে বের করা হয়। মাইন্স মানে খনি, খনিতে কোয়ারিস মানে খনন কাজ। মাইন মানে খনি থেকে উত্তোলন, এখানে খনি উত্তোলনের রেট, খননের রেট, কোয়ারিস খননের রেট হিসেবে ব্যয়। আর ব্রিক্স মানে তো বুঝতেই পারছি ইট উৎপাদনের ব্যয়, প্রতিটির ব্যয় কত, এটাকে বলে ইউনিট কস্টিং। মানে প্রত্যেকটা ইউনিটের কস্টিং ব্যয় নির্ণয় করা হয়। এরপরে হচ্ছে প্রসেস কস্টিং। এখানে কোনো তোমার উৎপাদন নাই, শুধু তোমার প্রসেস পদ্ধতি, যেমন অয়েল রিফাইনিং, খনি থেকে তোমার ক্রুড অয়েল নিয়ে সেটাকে রিফাইন করে 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 আমরা ফাইনালি আমরা বিভিন্ন গ্রেডের অয়েল পাই। যেমন একটা পর্যায়ে পেট্রোল পাই, একটা পর্যায়ে অকটেন পাই, ডিজেল পাই, কেরোসিন পাই, হাই স্পিড তোমার কেরোসিন পাই ইত্যাদি। এগুলোকে বলে প্রসেস কস্টিং, যেখানে শুধু প্রসেস রয়েছে। কেমিক্যালস ফ্যাক্টরি তো সেগুলো রয়েছে। পেইন্টস, যে তোমার রঙের কারখানা, তাদের যে ব্যয়ের হিসাবটা সেই পদ্ধতি বলে প্রসেস কস্টিং। এরপর হচ্ছে অপারেটিং কস্টিং, যেখানে সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেভাবে তার ব্যয় হিসাব করে সেইটাকে বলে অপারেটিং কস্টিং। যেমন রেলওয়ে, তাদের জনপ্রতি ভাড়া কত পড়বে। হসপিটালের খরচটা কত, সেবা চার্জ কত, ইলেকট্রিক বিল কত, ইউনিট রেট কত, এটাকে বলে সেবামূলক, সেটাকে বলে অপারেটিং কস্টিং। তাহলে আমরা মেথডস অফ কস্টিংয়ে পেলাম 6টা, কিন্তু মাল্টিপল কস্টিং, জব কস্টিং, ডিপার্টমেন্টাল কস্টিং, ইউনিট কস্টিং, প্রসেস কস্টিং, অপারেটিং কস্টিং। আর প্রসিডিউর পেলাম 2টা, পোস্ট কস্টিং এবং কন্টিনিউয়াস কস্টিং। পোস্ট কস্টিংয়ের মাধ্যমে এই 6টা পদ্ধতি যেতে পারে, অথবা তোমার কন্টিনিউয়াস কস্টিংয়েও এই 6 প্রকারের ব্যয় হিসাব করা সম্ভব হতে পারে। কি বলছি বুঝছো? যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা করি। তাহলে আজকের পার্ট এ পর্যন্তই, ঠিক আছে? তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি, ইভ্যালুয়েশনে চলে যাচ্ছি। স্টেট হোয়াট ইজ প্রাইম কস্ট। প্রাইম কস্ট কাকে বলে একজনই বলো। প্রাইম কস্ট কি একজনই বলো, প্রাইম কস্ট কাকে বলে? প্রাইম কস্টের অপর নাম কি? ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস ডাইরেক্ট লেবার কস্ট প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। এই 3টা কস্ট যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে প্রাইম কস্ট। এটার অপর নাম হচ্ছে ডাইরেক্ট কস্ট। সবাই বুঝতে পারছি? তো উত্তর তো দিতে হবে। উত্তর তো দিতে পারলে না, নাকি আমি আগাই যাচ্ছি, তোমরা পরে দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হলে আমার কথার সাথে তোমার স্লাইড যদি স্লো হয় সেটা আমাকে কমেন্ট করে বলবা, কথা বলে বলবা, তাহলে বুঝতে হবে তোমাদের সাথে আমার শেয়ারিংটা ভালো হবে। স্টেট 2 অফ মেইন হেডস অফ কস্টিং প্রসিডিওর। এবারে তোমার কস্টিং প্রসিডিওরের 2টা হেডের নাম বলো। ওখানে আমরা যে হেডগুলো দেখেছিলাম সেই হেডগুলোর 2টার নাম বলো। যেমন তোমার কি কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে হেড। এই হেডের যে খরচগুলো সেগুলোই তোমার অ্যাকুমুলেট করে সবগুলো যোগ করে আমরা তোমার টোটাল ব্যয় হিসাবটা নির্ণয় করি, ঠিক আছে? ব্যয় হিসাব করে থাকি। স্টেট হোয়াট ইজ অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট কি? সেবামূলক খরচ, সেবামূলক ব্যয়। যেমন হসপিটাল, তোমার ইলেকট্রিক বোর্ড, অথবা তোমার রেলওয়ে, যেখানে সার্ভিস প্রদান করা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার অপারেটিং কস্ট। বুঝতে পেরেছি? তাহলে আজকে তোমার আমাদের লেসন এটুকুই ছিল।
এবারে হোমওয়ার্ক রাইট ডাউন দি স্টেপস অফ ক্যালকুলেটিং দি সেলিং প্রাইস and also draw the block diagram and submit when class will begin physically. যখন ক্লাস সশরীরে চালু হবে, অর্থাৎ তোমাদেরকে যখন প্র্যাকটিক্যালে ডাকবো তখন তোমরা চলে আসবে এগুলো লিখে। হোমওয়ার্কটা কি, তোমার সেলিং প্রাইস কিভাবে নির্ধারণ করে তার ধাপগুলো বর্ণনা করবা এবং অলসো ড্র দি ব্লক ডায়াগ্রাম যেটাকে দিয়েছি ব্লক ডায়াগ্রামটা আঁকবা এবং তার ব্যাখ্যা দিবা সেই সেশনাল খাতায় লিখে। এটাই হোমওয়ার্ক। সবার যেন মনে থাকে, যারা ক্লাস শুনতে পায় নাই তারা যেন পরে শুনে নেয় এবং তোমার কমেন্টস বক্সে যেন রোল নাম্বার লিখে তার হাজিরা দেয় এবং এই তোমার হোমওয়ার্ক যেন জমা দেয়। এর উপরে কিন্তু নম্বর থাকবে অবশ্যই। নেক্সট ক্লাস, পরের ক্লাসে পড়ব সাম ইম্পর্ট্যান্ট টার্মিনোলজিস, অর্থাৎ মেকানিক্যাল এস্টিমেটিংয়ের যে টার্মগুলো ব্যবহার করেছি সেগুলো আগামী ক্লাসে তার সংজ্ঞা দিব, ব্যাখ্যা করব। ইতিমধ্যে এস্টিমেটিং এবং কস্টিংয়ের বেশ কিছু টার্ম আমরা শিখে ফেলেছি, বুঝে ফেলেছি, এই জন্য তোমার এখন টার্মিনোলজিগুলো আলোচনা করলে ভালো বুঝবো। প্রথম বললে টার্মিনোলজি বুঝতাম না, মনেও রাখতে পারতাম না, এই জন্য প্রথম সেই টার্মিনোলজিগুলো বলিনি। নেক্সট ক্লাসে সেই টার্মিনোলজিগুলো আলাপ করবো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো, কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা কোনো বিষয়? হ্যাঁ আছে, স্যার হ্যাঁ বলো। হোমওয়ার্কগুলো আমরা যদি বাংলায় করি তাহলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নেই, বাংলায় ইংলিশে অথবা বাংলা ইংরেজি উভয় ভাষায় দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু হোমওয়ার্ক দিতে হবে সুন্দর করে লিখে। প্রত্যেকটা ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছে প্রত্যেকটা হোমওয়ার্কই দিতে হবে, এগুলোর উপরে নম্বর থাকবে। স্যার আপনি যেভাবে ইংরেজিতে পড়াইছেন স্যার, এরকম যদি ইংরেজিতে লিখলে সমস্যা হবে না? ইংরেজিতে লেখলে কোনো তো সমস্যা তো অবশ্যই হবে না, আরো ভালো হবে। ইংলিশ লিখবো, আমি তো ইংলিশে পড়াই নাই, ইংলিশে শুধু এখানে স্লাইডগুলো ইংলিশে আর কথা সব বাংলায় বলছি, ঠিক আছে? আমরা বাংলা ইংরেজি বিষয়ে এই টার্মগুলো ইংরেজিতেই শিখতে হবে, পড়তে হবে, দেখতে হবে, তাহলে আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। কারণ আমাদের হায়ার এডুকেশনে যেতে হবে, চাকরি করতে হবে, দেশে বিদেশে চাকরি করতে হবে, ফলে ইংলিশ টার্মগুলো শিখতে হবে। বাংলায় টার্ম শিখে লস হবে, এই জন্য আমি তোমার টার্মগুলো ইংলিশে লিখছি, স্লাইডগুলো ইংলিশে করছি। তোমরা যাতে ভালো বুঝতে পারো সেজন্য বাংলায় বলছি, বাংলায় বলবো। আমার স্লাইড সব ইংলিশেই হবে, তোমার লিখবো বাংলায়, যদি বলবো বাংলায়। যদি কখনো বাংলায় লেখার প্রয়োজন হয় সেটা বাংলায় লিখে দেবো। যেমন অঙ্কের জন্য প্রবলেমস সলভিংয়ের সময় অঙ্ক যদি বাংলায় লেখার প্রয়োজন হয়, কারণ অঙ্ক তো বাংলায় আসবে, সেটা তখন আমি বাংলায় লিখবো কিনা সেটা পরে ভাববো, যখন অঙ্ক করাবো তখন। আর কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা আছে? যেহেতু কেউ কথা বলছে না, নাই বোধ হয়, তাহলে আজকে পর্যন্তই। ডিজার্ভ বিফোর ডিজায়ার, তুমি চাওয়ার আগে নিজেকে যোগ্য করবে। তুমি অর্থাৎ এটা একটা তোমার ভালো একটা উদ্ধৃতি, ডিজার্ভ বিফোর ডিজায়ার। উদ্ধৃতিগুলো মনে রাখবা, প্রত্যেকটা স্লাইডের পরেই একটা আমি উদ্ধৃতি রাখার চেষ্টা করছি, এগুলো খেয়াল করবা, মনেও রাখবা, কাজে লাগবে। ডিজার্ভ বিফোর ডিজায়ার। ডিজার্ভ মানে নিজের প্রাপ্যতা অনুসারে নিজেকে যোগ্য করে তোলা, আর ডিজায়ার মানে চাওয়া, অর্থাৎ চাওয়ার আগে নিজে যোগ্য হও, এটার মানে হচ্ছে এটা। অর্থাৎ আমরা ভালো জব পাওয়ার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং করছি, এখন নিজেকে সেভাবে যদি যোগ্য না করতে পারি তাহলে ভালো জব পাবো না। কি বলছি বুঝছো? যেমন তোমার চাকরি, এবং একটু আগে মোজাম্মেল স্যার বলছিল এক ছাত্রকে, তোমার নিজেকে যোগ্য করো, তোমার চাকরি তোমাকে খুঁজবে। তোমার সেই চাকরি তোমাকে খুঁজতে হলে তোমাকে সেই রকম নিজেকে যোগ্য করে তুলতে হবে। আগে নিজে একটা কাজ শিখতে হবে, ভালোভাবে শিখে নিজেকে যোগ্য করতে হবে, তারপর দেখা যাবে চাকরি তোমার পিছনে ছুটছে, তোমার চাকরির পিছনে ছোট লাগছে না। কি বলছি বুঝছো? এই কথাটা মানে হলে তাই ডিজার্ভ বিফোর ডিজায়ার, আগে যোগ্য হও তারপর প্রত্যাশা করো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক। আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবো। এখানে এটা লালের উপর ক্লিক করবো না, যে কোনো করলাম। হ্যাঁ, এন্ড লাইভ ভিডিও।
মিড লাইফ হ্যাঁ end. এন্ড